ছবিটাকে, এই পেন্টিংকে, এই উর্বশী আর পূর্বার লাভ স্টোরি বেস আছে। এর মধ্যে উর্বশী আকাশের ওর উড়ে বেড়াচ্ছে আর পূর্ব ওকে দাঁড়াতে বলছে। সবাই পেন্টিং সাবজেক্টের উপর ওর রঙের উপয়োগ করা যায়। এই একটা লাভ স্টোরি। এর মধ্যে পেস্টেল শেডসকে বেশি ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে, কেননা উর্বশী সুন্দর পরী, এর রূপ আর এর শরীরের স্ট্রাকচারকে বেশি ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে। আপনার এই পেন্টিংটাকে খুব ভালোভাবে দেখুন। এই পেন্টিংয়ের সুন্দরী আর নোংরামি আমরা কালকে কথা বলবো। আপনারা কিছু জিজ্ঞেস করতে চান বা বলতে? ইয়েস স্যার। বলুন। স্যার, এক সপ্তাহ আগে যখন আপনার ব্যাপারে শুনলাম কি আপনি এই ইনস্টিটিউটে আসছেন, তখন আমি ভেবেছিলাম আপনার বয়স 50-60 বছরের তো হবেই। আপনার কি নাম? স্যার, অঞ্জলি। ইয়েস মিস অঞ্জলি, আপনি কোনো আর্টিস্টকে বয়সের পাবন্দিতে বাঁধতে পারো না। আমার বাবাও একজন আর্টিস্ট ছিলেন। 3-4 বছরে ছিলাম তখন থেকে ব্রাশ ধরে নিয়েছিলাম। এনিওয়ে, আজকের জন্য এতই, বাকির কথা কালকে হবে। ওকে, এখনই বেরোবো। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই। বর্মাদা, ভিতরে আসতে পারি? আসুন আসুন প্রশান্ত বাবু, আসুন। বসুন, আমি আপনার প্রবলেম সলভ করে দিয়েছি। বর্মাদা, আপনি আমার জন্য বাড়ি খুঁজেছেন? আগে হ্যাঁ প্রশান্ত বাবু, দারুণ 3 রুমের, ভালো লোকালিটি, এলাকা শান্ত, আর ডিপোজিট কিচ্ছু না। আপনাকে শুধু 3000 মাসে হিসাবে 11 মাসের কিরায় আপনাকে অ্যাডভান্সে দিতে হবে। আপনি যা বলছেন সত্যি কি? 100% সত্যি আছে। আপনি বললে আমি স্ট্যাম্প পেপারে লিখে দিয়ে দেবো। আরে না না, আমি তো শুধু ইয়ার্কি করছিলাম। অনেক ধন্যবাদ আপনার। আর এই আছে ওনার পতা, আপনি ওইখানে চলে যান, মাকান মালিক আপনি পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমি চলি। আরে দাদা, দাঁড়াও দাঁড়াও। এক্সকিউজ মি, আপনি কোথাও যাচ্ছেন? আমি ছেড়ে দেবো আপনাকে। না, থ্যাংক ইউ। দেখুন, ভয় করার কোনো কারণ নেই, আমি আপনাকে ছেড়ে দেবো। বলুন কোথায় যাবেন আপনি? স্বরাজনগর। আরে সুহাসনগর, আমি ওই দিকে যাচ্ছি। আসুন আসুন, আমি আপনাকে ছেড়ে দেবো। দেখুন, আপনি ভয় করুন না, আসুন না, আসুন আসুন আসুন। ধন্যবাদ। আরে এর মধ্যে ধন্যবাদ বলার কি আছে? আপনি আমায় দেখে অটো থামিয়েছেন, আমাকে লিফট দিচ্ছেন, সেই জন্য। এমনি ভেরি ফ্র্যাঙ্ক উইথ ইউ, ভয় তো আমিও খেয়েছিলাম যে আপনি খারাপ ভাববেন। না, আপনি সত্যিই ভালো মানুষ। ব্যাস এখানেই থামিয়ে দিন। আমি আপনাকে ছেড়ে দিচ্ছি। ছত্রি আছে আমার কাছে। আমি অলরেডি ভিজেই গেছি, আপনি এত কষ্ট কেন করবেন? ধন্যবাদ। দাদা চলো আগে।
প্রশান্ত বাবু। জি আপনি শর্মাজি? আগে হ্যাঁ, আমাকে বর্মাজি আপনার সম্বন্ধে সব কিছু বলে দিয়েছে। আচ্ছা। আমি আপনারই অপেক্ষা করছিলাম। আসুন 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 প্রশান্ত বাবু। এটা আমাদের ড্রয়িং রুম আছে, আর বেডরুম আর বাথরুম ওই দিকে আছে। কেমন লাগলো আপনাকে? অনেক ভালো শর্মাজি, কত শান্তি আছে এখানে। দেখুন, আপনার প্রয়োজনীয় সব জিনিসই এখানে আছে, শুধু আপনি জামাকাপড় নিয়ে চলে আসেন। ঠিক আছে শর্মাজি, আমি কালকেই চলে আসছি। ঠিক আছে, আমি আপনার এগ্রিমেন্ট তৈরি রাখবো। নমস্কার। নমস্কার। এত বৃষ্টিতে সবজি? আসলে আমি যখন ঘরে পৌঁছালাম একেবারে ভিজে গেছিলাম, তাই মা বললো যে সবজি নিয়ে আসতে, তাই আমি চলে এসেছি এখানে। ও, সে মনে হয় যে এখানে আশপাশে থাকেন। হ্যাঁ, আমি এখানে কাছেই থাকি। আর আপনি? আমি কাল থেকে শর্মা নিবাসের কাছে আসছি। আপনি চাকরি করেন? আমি একজন পেইন্টার আছি, ইন্ডিয়ান ইনস্টিটিউটে আওয়াজে পড়াশোনা করাই। আর আপনি? আমি ধরে নিন আমারও একটা চিত্রকলার সঙ্গে যোগাযোগ আছে। রিয়েলি? হ্যাঁ, আপনি যখন এখানেই থাকেন তাহলে আবার দেখা হবে। আমি আসছি। ঠিক আছে। বলুন, কেরম লাগলো মকানটা? বর্মাদা, আপনার মেহরবানি থেকে একটা খুব সুন্দর মকান খুব কম ক্রায়ে পেয়ে গেছি। আমি নিজে তরে জানি শর্মাজিকে। এই মকান অনেক দিন ধরে খালি পড়েছিল, আর উনি এরকম সেরকম লোককে মকান দিতে চাইছিল না। আর আপনার মতন ভালো কিরায়দার কোথায় পাবে? তাহলে নিজের বউ কবে আনবেন? বর্মাদা, আমার তো এখন বিয়ে হয়নি। মা বাবা জবলপুরে আছে, উনি নিজের পুরনো বাড়ি ছাড়তে চাই না। ব্যাস, কখনো কখনো আসা যাওয়া করবেন। যেভাবে প্রশান্তবাবু আপনার জন্য মকান খুঁজেছি, সেভাবে স্ত্রীও খুঁজে দিতে হবে। আমার মাও ওটাও চায়, লেকিন কি করব, কোনো মেয়ের সাথে কুণ্ডলি পাওয়া যায় না। প্রশান্ত, হয়ে যাবে। সময় আসার পর সব ঠিক হয়ে যাবে। বাড়ি পেয়ে গেছো, দেখে নেবে, স্ত্রীও পেয়ে যাবে। সব জিনিস নিয়ে এসেছেন প্রশান্ত বাবু? হ্যাঁ স্যার। এই রইল আপনার এগ্রিমেন্ট, এটা পরে নিয়ে নিন। না শর্মাদা, এর কোনো দরকার নেই। এই নিন 33,000 টাকা, 11 মাসের কিরায়া। গুনে নিন। না না প্রশান্ত বাবু, টাকা গুনে লক্ষ্মীজি আর আপনাকে অপমান করতে চাই না। দেখুন, কোনো জিনিসের দরকার হলে সংকোচ মনে করবেন না, আমি পাশেই থাকি। আগে। ঠিক আছে, আসছি। ওকে। আরে, খুব সুন্দর ক্যামেরা আছে, কিন্তু আপনি তো চিত্রকার আছেন না? হ্যাঁ স্যার, ফটোগ্রাফি আমার হবি আছে, এ আমার কাজের অহম হিস্সা আছে। প্রশান্তবাবু, একটা কথা বলবো, আপনি অনেক গুণী মানুষ আছেন। আসছি। নমস্কার।
তো তাহলে তুমি আমার পাশের মাকানে থাকো। না জানি কবে থেকে তুমি আমার কল্পনাতে ছেয়ে গেছো। যখন তুমি আমার বানানো চিত্র দেখবে, हैरान হয়ে রয়ে যাবে। প্রশান্ত বাবু, আরে আপনি? প্রশান্ত বাবু, আপনি এখানে? আমি অটোর অপেক্ষা করছি, কিন্তু আপনি এখানে কি করে? আমি এখানে পাশের অফিসে কাজ করি। ওকে, প্রশান্ত বাবু, কিন্তু আপনি সবের আগে এটা বলুন যে আপনি আমার নাম কি করে জানেন? আপনি খুব তাড়াতাড়ি ভুলে যান। সেদিন আপনি যখন অটোতে আমায় লিফট দিলেন, তখনই তো আপনি আপনার নামটা বললেন। আচ্ছা, হতে পারে। কি আছে না, আমার কথা বলার না খুবই আদত হয়ে গেছে। তাই নাকি? তাহলে তো আপনি আমার নামটাও ভুলে গেছেন। আমার নাম আসলে রাগিনী। রাগিনী? কিন্তু আপনার নাম তো উর্বশী হওয়া চাই। উর্বশী? কিন্তু কেন? এই জন্যে, কেননা আপনার সাথে একটা সত্যি বলতে হবে, আর তার আগে ক্ষমাও চেতে হবে। সত্যি? ক্ষমা? বুঝতে পারছি না তো। আমি বলছি, আমি কাল রাতে চুরি থেকে আপনার ডান্স দেখলাম। সত্যি বলবো, আমার মনে হলো যে আমি যে কোনো ইন্দ্রের দরবারে বসে আছি, আর আমার সামনে উর্বশী ডান্স করছে। প্রশান্ত বাবু, তাহলে এই ব্যাপারটা নিয়ে আপনার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। আসলে আমরা বাঙালি, আর আমার বাড়িতে সবাই শিল্পী। আমার বাবা তবলায় সঙ্গত করেন, আমার ছোট ভাই হারমোনিয়াম বাজায়, আমার মা তো সেতার বাজাই, তার সাথে খুব ভালো গান গায়। রাত্রিবেলায় আমরা সবাই গান বাজনা করি, কিন্তু পাড়া প্রতিবেশী আমাদের ভালো চোখে দেখে না, কারণ ওরা গান বাজনা করা, নাচা এগুলোকে খারাপ মনে করে। কেন? এমনি কেন? কলাতে একটা পূজা আছে, এটা একটা সাধনা। দুনিয়া যা কিছু বলুক, কাল রাতে যে আমি তোমার ডান্স দেখলাম, ও আমার মনে মেজাজে এমন বসে গেছে যে আমি নিজে পেন্টিংতে তোমার মুখটা দেখলাম। প্রশান্ত বাবু, আপনি একজন চিত্রকর, খুব বড় একজন চিত্রকর। আপনার একটা নাম আছে, খ্যাতি আছে। আপনার মুখে আমার প্রশংসা শুনে আমার খুব ভালো লাগছে। আর সত্যি কথা বলবো, আপনি প্রথম মানুষ যে আমার নাচের প্রশংসা করেছেন। রাগনিজি, আপনি খুব বড় ডান্সার, আপনাকে তো বড় বড় কনসার্টে ডান্স করা উচিত। আমি অনেক বড় বড় কনসার্ট করেছি। 18-19 বছরে তখন আমি আমেদাবাদ, পাটনা, কলকাতার এসব বড় শহরের অনেক কনসার্টে অংশ নিয়েছিলাম। কিন্তু রাগনিজি, আপনি এখন বললেন যে আপনি বড় বড় কনসার্টে ডান্স করেছেন, তাহলে আমি প্রথম মানুষ কি করে হতে পারি যে আপনার তারিফ করতে পারে? আসলে হয়েছে কি, আমার বাবা মা হঠাৎ আমার কনসার্ট সব বন্ধ করে দিয়েছেন, কারণ ওনারা আমার বিয়ে দিতে চান। আজকাল আমি শুধু রেওয়াজ করি। সেই অনুসারে কনসার্টের পরে আপনিই প্রথম মানুষ যে আমার প্রশংসা করেছেন। যাই হোক, কথা তো চলতেই থাকবে। আপনি বলুন আমাকে, আপনি আমার বাড়িতে কবে আসছেন? নিশ্চয়ই আসবো। অটো এসে গেছে। অটো, অটো, দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট। চলো দাদা। আসছি।
নাও দাদা 50 টাকা। আরে প্রশান্তবাবু, আপনি এসে গেলেন? আসুন আসুন প্রশান্তবাবু, আমি আপনারই অপেক্ষা করছিলাম। নমস্কার শর্মাজি। নমস্কার। আসুন ভিতরে। না ঠিক আছে, আমি শুধু এটা জানতে চাই কালকে রাত কেমন ছিল। অনেক সুন্দর। ধন্যবাদ ভগবানকে। এমনিতে প্রশান্তবাবু, আপনি একা থাকেন, খাওয়া দাওয়াতে অনেক বেশি সমস্যা হয় না? না গো, কোনো দিক্কত হয়নি, আমি কোথাও খেইনি। প্রশান্তবাবু, আমি এটা বলতে এসেছিলাম যে আমার এখানে ঘর আছে, আমার ফ্যামিলি আছে, আর একটা মেয়ে আছে যে বিএ পাস আছে, খুব ভালো খাবার বানায়। না শর্মাদা, আমি কাউকে তকলিফ দিতে চাইনি। আপনার যে প্রস্তাব আছে না, আমি ওকে মঞ্জুরি দেব না। চলো ঠিক আছে, কিন্তু একদিন তো আমার বাড়িতে খাবার খেতে আসতে পারো না? নিশ্চয়ই আসবো। আমি কাল বিকালের রান্না আপনার বাড়িই হবে। কি আছে না, আপনি আছেন ঘরের মালিক, আমাকে যদি বাড়ি থেকে বের করে দেবে আমি থাকবো কোথায়? তাহলে কালকে বিকেলে পাক্কা? নিশ্চয়ই। থ্যাংক ইউ, আমি আসছি। নমস্কার। নমস্কার। আসুন ভেতর আসুন, সবার সাথে পরিচয় করিয়ে দিই। বাবা আসুন না। বাবা এলো সেই যে আমাকে অটোতে লিফট দিয়েছিল। উনি হলেন আমার বাবা, নিরঞ্জন সান্যাল। নমস্কার দাদা। নমস্কার। এই হলো আমার মা করুণা সান্যাল, নমস্কার। আর ও হলো আমার ছোট ভাই প্রদীপ সান্যাল। নমস্কার সানিয়াল বাবু, আমি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ আর্টসে চিত্রকলা পড়াই। আমি ভাবতেও পারি না যে আমি কত ভাগ্যশালী কি আমাকে এই শহরে, এই পড়োশে আমাদের এমন পরিবার পেয়েছি যার গোটা সব পরিবার কলাকার আছে। না না বাবা, এটা তো আমাদের সৌভাগ্য আছে যে আমাদের পাশে এত মহান কলাকার আছে। পেন্টিংয়ের দুনিয়াতে এত ছোট বয়সে আপনি কত নাম করেছেন। সানিয়াল বাবু, যদি আপনি ইজাজত দেন তাহলে আমি আপনার মেয়ে রাগনি এক পোর্ট্রেট বানাতে চাই। পোর্ট্রেট?
সান্যাল বাবু, আপনি চিন্তা করবেন না। রাগনি আমার সামনে ঘন্টায় বসতে হবে না। আমি আমার ক্যামেরার সঙ্গে নিয়ে এসেছি। এই ক্যামেরা দিয়ে আমি ওনার ছবি নেব, আর ওই ছবি দিয়ে ওর পোর্ট্রেট বানিয়ে দেবো। আগে আমার তো কোনো আপত্তি নেই, কিন্তু কুমারী মেয়ে, বিয়ের সাথে চিন্তা তো লেগেই থাকে। সনিয়াল বাবু, ও কোনো মূর্খই হবে যে আপনার মেয়ের রিশতা নামঞ্জুরি করবে। যদি এরকম হতে পারতো। না না মাসিমা, রাগনি সুন্দর কলাকার আছে, এর জন্যে তো বড় ঘরানের ছেলে চাই। মাসিমা, আপনাকে উর্বশীকে তো এক পূর্বর মতন স্বামী দরকার। রাগনি, আমি আপনার ছবি নিয়ে নিই? এসব আপনি কি বলছেন? আপনার মতো একজন শিল্পী যদি আমার ফটো তোলে তাহলে তো আমি ধন্য হয়ে যাব, আর আপনি যদি আমার পোর্ট্রেট বানান তাহলে তো আমি অমর হয়ে যাব। চলো ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো। আসুন আসুন আসুন, আপনি এখানে দাঁড়িয়ে যান। ওকে, এই লাগিয়ে দিলাম ফ্ল্যাশ। রেডি? হ্যালো মুদ্রা, হ্যাঁ, স্মাইল 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 স্মাইল, চিন আপ, ইয়া, ওকে, গুড। হ্যাঁ, ওই দ্বিতীয় পোস্টটা, হ্যাঁ, ভেরি নাইস, পারফেক্ট, স্মাইল, ভেরি নাইস। একটা আরো পোস্ট দাও, ওয়ান মোর, লেন্সে লুক দি, হ্যাঁ। চলুন, আপনার যদি কিছু মনে না করেন তাহলে একটা ফ্যামিলি ফটো হয়ে হ্যাঁ যায়। হ্যাঁ, কেন নয়, এসো সামনে। স্মাইল প্লিজ, ভেরি গুড। প্রশান্ত বাবু, আপনি কি এখন কিছু খাবেন? না, আমি খেয়েছি। ও ঠিক আছে, কালকে ডিনার আমাদের সাথে। কাল রাতের খাবার কাল রাতের খাবার আমার। কোনো ব্যাপার নয়, আমি বুঝতে পেরেছি। চলো ঠিক আছে, আমি শর্মাজিকে বারণ করে দেবো, কেননা এক কলাকারকে আমি বারণ করতে পারি না। কাল রাতের খাবার আমি আপনার বাড়িতেই করব। ঠিক আছে, নমস্কার। 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 চলুন আমি এগিয়ে দিই হ্যাঁ, আপনাকে। ভাই, এই ছেলে খুবই ভালো ছেলে। আহ, কালকে আসতে ভুলবেন না। নিশ্চয়ই, আমি অবশ্যই আসবো। ঠিক আছে, নমস্কার। প্রশান্ত বাবু,
আরে রাগনি আপনি? প্রশান্ত বাবু, আপনার জন্য চা এনেছি। থ্যাংক ইউ, কিন্তু আপনি কষ্ট কেন করলেন? এতে আর কষ্ট কোথায়? এটা বলুন, আপনি দরজা খুলে রেখেছিলেন তাই আমি ভেতরে আসতে পারলাম। দরজাটা খোলা ছিল? প্রশান্ত বাবু, হ্যাঁ, এবার বলুন জলখাবারে কি খাবেন? কিছু না, থ্যাঙ্কস। ঠিক আছে, চাটা খেয়ে বলুন কেমন হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। খুব ভালো। রাগনি, আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো, এমনটা খুব ভাগ্যবানদের সাথেই হয়। ভগবান প্রশান্তবাবুকে আমাদের ঘরে ভাড়াটিয়ার রূপে পাঠিয়ে দিয়েছে। ও আর্টস কলেজে প্রফেসর আছে আর একজন নামী চিত্রকারও বটে। নিজের মা বাপের একমাত্র সন্তান আছে। আমাদের মেয়ের জন্য এর থেকে আর ভালো ছেলে পাওয়াই যাবে না। তুমি তো এভাবে বলছো যেন প্রশান্ত তোমার সম্বন্ধের প্রস্তাবের অপেক্ষায় বসে আছে। ওহো, তুমি পজিটিভ কেন ভাবো না? আজ রাতে ওকে আমি খাবার জন্য ইনভাইট করেছি, আর বিকেলে একবার মনে করার জন্য আবার চলে যাব। বাবা গরম গরম চা। আর মা মাধবীকেও আমি সঙ্গে নিয়ে যাব। মা, এমন সুন্দর খাবার তুই বানাস যে ও আঙ্গুল চাটতে থাকে। হ্যাঁ রে মা, ভালো খাবার পুরুষদের কমজোরি হয়। আর আমি যে কোনো হালতেই হোক প্রশান্তকে নিজের জামাই বানাতে চাই। বাবা বর্মাজি নমস্কার। আসুন আসুন শর্মাজি, আসুন। আমার মনে হচ্ছে প্রশান্ত থেকে তোমার কোনো অসুবিধা হবে না। না না বর্মাজি, আমি আজকে আপনার কাছে অন্য ইরাদা নিয়ে এসেছি। আরে দাদা, কোন ইরাদা থেকে? দেখুন বর্মাজি, আমি আমার মেয়ে মাধবীর বিয়ে প্রশান্তর সাথে করাতে চাই। কি বিচার আপনার? হঠাৎ তোমার মাথায় এই বুদ্ধি আসলো কি করে? আরে বর্মাজি, আপনি তো জানেন এটা। আমি আমার মেয়ে মাধবীর জন্য ছেলে খুঁজছি। শর্মাজি, যখন প্রশান্তে জানতে পারবে যে আপনি এই মাকানটা খুবই সস্তাতে দিয়েছেন, আর আপনি নিজের ঘরের অশ্লীলত্ব জানেন না। হ্যাঁ আমি জানি, কিন্তু যখন প্রশান্ত আমার জামাই হতে রাজি হয়ে যাবে তাহলে আমি ওকে ইন্দিরানগরের ফ্ল্যাটে শিফট করে দেব। কিন্তু তার আগে যদি কোনো ঘটনা ঘটে যায় তো? ও, এখন পর্যন্ত কিছু হয়নি, এখনো কিছু হবে না। মাধবী মা, মা মাধবী, মাধবী মা। হ্যাঁ বাবা। আরে, তুমি এখন পর্যন্ত তৈরি হওনি? বাবা, আমিও যদি তোমার সাথে ওনাকে ডাকতে চলে যাই তাহলে এখানে খাবার কি বানাবে? হ্যাঁ, এত ঠিক বলেছো। আচ্ছা তুমি এখানে থাকো, আমি ওকে নিয়ে আসছি। হ্যাঁ বাবা। আরে শর্মাদা, আমি তো আপনার কাছেই আসছিলাম। আমার কাছে? আরে ভাই, আমি তো নিজে আপনাকে নিতে এসেছি। অ্যাকচুয়ালি শর্মাদা, এক কথা আছে। কি কিছু গন্ডগোল আছে? না না, কোনো অসুবিধা নেই। ও পাশে যে একটা বাড়ি আছে না, সান্যালবাবু আছেন না, আজ উনি আমাকে ডিনারে ডেকেছেন। কি? শর্মাদা, আমি কালকে আপনার বাড়ি আসবো, কেননা আমি ওনাকে বারণ করতে পারলাম না। এটা কি বলছেন আপনি? না না শর্মাজি, আপনার যদি কোনো সুবিধে আছে তো আমি ওনাকে বারণ করে আসবো। আমি আমি কি বলবো ওকে? ঠিক আছে শর্মাজি, আমি এক্ষুনি ওনার বারণ করে আসছি। আপনি এইখানে দাঁড়ান, আমি এক্ষুনি যাবো, এক্ষুনি আসবো। প্রশান্ত বাবু, এক্ষুনি আসছি।
প্রশান্তবাবু, শর্মাদা, এখানে এখানে তো কিছু নেই। কাল রাত এই হাভেলিতে জশ্নে মহল ছিল, আজকে তো এখানে পুরো খান্ডা আছে। এমন মনে হয় যে অনেক দিন ধরে কেউ আসেনি। শর্মাদা, এসব কি হচ্ছে? প্রশান্তবাবু, অনেক বছর আগে এখানে সানিয়াল পরিবার থাকতো। লোক বলে থাকে যে শহরে অনেক কর্জা ওদের চুকাতে হতো। লোকেরা কর্জা ওসুল করার জন্য ওদের পেছনে গুন্ডা লাগিয়ে দিয়েছিল। তারপর শুনলাম যে সানিয়াল পরিবার কোথাও গায়েব হয়ে গিয়েছে। এতে সচ্চাই কি আছে এটা তো আমি জানি না, কিন্তু এই হাভেলি হান্টেড আছে। কিন্তু শর্মাদা, এটা কি করে হতে পারে? কাল রাত্রে আমার এখানে দেখা निरंजन सान्याल, करुणा सान्याल, प्रदीप सान्याल और রাগনি থেকে হয়েছে। আমি রাগনির অনেকগুলো ছবি তুললাম। আর এখানে না শর্মাজি, আমি ওনার ফ্যামিলি ফটোগ্রাফও নিলাম। আমি ওই ফটোগ্রাফটা আপনাকে ডেভেলপ করে এক্ষুনি দিচ্ছি। আমি তো আপনাকে আগেই বলেছিলাম, কিন্তু আমার কথা আপনি একদম মানেননি। আপনি যা কিছু নিজের চোখে দেখেছেন সেটা আপনার ভ্রম ছিল, স্বপ্ন ছিল, সত্যি ছিল না। শর্মাদা, এটা যদি আমার ভরম আছে, আমার স্বপ্ন আছে, তাহলে ওই সবজিওয়ালা, ওই তো ও মেয়ে দিয়ে দেখা করেছে। চলুন, আমি ওই সবজিওয়ালা থেকে আপনার আলাপ করাই। কিন্তু প্রশান্তবাবু, বাইরে তো অনেক বেশি বৃষ্টি আছে, তুফান আছে। শর্মাদা, আমাকে নিজের সত্যি সাবিত করার জন্যে আমি যে কোনো তুফানের সামনা করতে পারি। চলুন আমার সঙ্গে। আসুন প্রশান্তবাবু। আরে দাদা, হ্যাঁ সাহেব, কি কি চাই? লাগবে না। মনে আছে সেই বৃষ্টির দিন একটা মেয়ে এসেছিল সবজি নিতে? অনেক বৃষ্টি হচ্ছিল, ছাতাও ছিল না ওর কাছে। মনে হয় যে এখানে আশপাশে থাকে।
আমি শর্মা নিবাসে কাল থেকে থাকতে আসছি। আমি ওনার সাথে অনেক সময় কথা বলেছিলাম। আরে সাহেব, আপনি কি বলছেন? আপনি সেদিন তো একা ছিলেন আরে আর নিজে নিজে বকবক করছিলেন। আরে দাদা, ভালো করে মনে করো, মেয়েটা এখানেই দাঁড়িয়ে ছিল। ওর হাতে ছাতাও ছিল না, সবজি নিচ্ছিল তোমার কাছ থেকে। না সাহেব, সেদিন আপনি একাই ছিলেন, আপনি নিজে নিজে বকবক করছিলেন। আর আমি আরে- দেখছিলাম আপনি কার সাথে কথা বলছেন। ওই সাইডে রিক্সা দাঁড়িয়ে আছে, চলো ওর থেকে জিজ্ঞেস করি। কোথায় গেল রিক্সাওয়ালা? সব যাবেন? কোথায় যাবেন? আরে তুমি সেই অটোওয়ালা না? মনে আছে সেই বৃষ্টির দিন তোমার অটোতে বসেছিলাম? হ্যাঁ, আমি আপনাকে শর্মা নিবাসে ছেড়েছিলাম। হ্যাঁ, আর এক জায়গায় রিক্সা দাঁড় করিয়ে একটা মেয়েকে লিফট দিয়েছিলাম। মেয়ে? হ্যাঁ, অনেক সময় নিয়ে আমরা কথা বলছিলাম এখানে বসে। আরে সাহেব, আপনি আমাকে রিক্সা দাঁড়াতে বললেন, আমি রিক্সা থামিয়ে দিলাম। তারপরে আপনি নিজেই বড়বড় করছেন। যখন আমি চললাম তারপরে দেখলাম আপনি নিজে বড়বড় করছেন। আমি ভাবলাম যে অনেক জনের হয় বড়বড় করার ইচ্ছে। কি বলছো তুমি? হ্যাঁ, আরে আমি সাহেব, পাগল ছেড়ে আছি? দাও। আরে বাবু, আমি পাগল? আপনি ছাড়ো, বোঝার ছাড়ো। চেষ্টা করুন। চলুন চলুন বোকা ভাবছো প্রশান্ত আমাকে? বাবু, চলুন। প্রশান্ত বাবু, আমি আপনাকে আগেই বলেছিলাম। আপনি কি চিন্তা করেন আমি পাগল? সারাদিন আমি স্বপ্ন দেখি। একদিন আপনাকে ভুল সাবিত করাবো। আসুন। কে আছেন আপনি? আমি মাধবী, শর্মা বাবুর মেয়ে। হ্যাঁ বলুন। কালকে আমার বাবা আপনার বিষয়ে কিছু বলছিলেন। প্রশান্ত বাবু, ওই সামনের বাড়িটা সত্যিকারের হন্টেড? হ্যাঁ, আর এই কথাটা সবাই জানে। হয়তো সেই জন্যে কেউ এই বাড়িটাকে ভাড়ায় নিচ্ছে না। আর সেই জন্যই আমার বাবা এত সস্তায় আপনাকে ভাড়াতে দিয়েছে। আপনি এটা আপনি কি বলছেন? প্রশান্ত বাবু, মাধবী ঠিক বলছে। প্রশান্ত বাবু, আমাকে আমার মেয়ে এই বাড়িটা ভাড়া দেওয়ার জন্য অনেকবার আটকেছিল, কিন্তু আমি এই লোভ লালসায় যাহাতে কিছু টাকা চলে আসবে এই বাড়ি আপনাকে ভাড়াতে দিয়েছিলাম, আর আপনাকে অনেক বড় সমস্যায় ফেলে দিয়েছি। প্রশান্ত বাবু, আপনি একটা খুব ভালো মানুষ, একজন কলাকার। আমার বাবা আপনার পুরো টাকা ফেরত দিতে রাজি আছেন। হ্যাঁ প্রশান্ত বাবু, আমি আপনার 33,000 টাকা ফেরত দিয়ে দেব। আপনি এখানে থাকবেন না, আপনি চাইলে আপনাকে আমি গোরেগাঁওয়ের ফ্ল্যাট দিয়ে দেবো। হ্যাঁ প্রশান্ত বাবু, আপনার সাথে এটা ভালো হয়। মাধবী, আপনি আমার থেকে আমদদি করার জন্য আপনার খুব খুব ধন্যবাদ। শর্মাদা, আমার ওই টাকা চাই না। আমি কোনো ভীতু বা বুজদিল নয়। আমি এই রহস্যটাকে ক্লিয়ার করার পর তার আগে আমি যাব না। আমি দেখতে চাই এই সত্যিটা কি। ইন্সপেক্টর সাহেব, আমি প্রশান্ত। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ আর্টসে আমি চিত্রকলা পড়াই। স্বরাজনগরে যে পুরনো হবেলি আছে ওর সামনে শর্মা নিবাসে থাকি। ইন্সপেক্টর সাহেব, শেষ 2 রাত থেকে ওই হবেলিতে আমি আবার দেখেছি। আমি কাল রাত্রেও সানিয়াল পরিবার থেকে দেখা করেছি। প্রশান্ত বাবু, যে হাবিলের চর্চা আপনি করছেন ওটা একটা অদ্ভুত ভ্রম আপনার। শুধু কল্পনা আছে, কেননা ওই হাবিলেতে কেউই থাকে না। ওই হাবিলে তো অনেক বছর থেকে খালি পড়ে আছে, না কেউ আসে না কেউ যায়। লোক তো ওটাকে ভূতের বাড়ি বলে। ওই হাবিলে এই শহরের নামী বিল্ডার ভগবান ভাইয়ের কবজাতে আছে, আর ওর কাছে এই হাবিলের কাগজও আছে। আমার আগে যে ইন্সপেক্টর এখানে ছিল উনি এই হাবিলির সমস্ত কাগজ আর ওই বাড়ির রেজিস্ট্রি ছানবিন করেছে, আর সেটাতে উনি যেটা পেয়েছেন যে ওই হাবিলির যে প্রথম মালিক ছিলেন মিস্টার নিরঞ্জন সানিয়াল, উনি লোকের থেকে অনেক কর্জা নিয়েছিলেন। আর সেই কর্জাতে ও এত ডুবে গিয়েছিল যে একদিন নিজের সমস্ত পরিবারকে নিয়ে হাবিলি ছেড়ে পালিয়ে গেছে। ওই হাবিলি ভগবান ভাইয়ের কবজাতে আছে। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না প্রশান্ত বাবু,
যখনই সে ওই হাবিলিতে কনস্ট্রাকশনের কোনো কাজ করতে চায়, কোনো না কোনো দুর্ঘটনা হয়ে যায়। হয়তো কখনো কারো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, না হলে কোনো মৃত্যু। কিন্তু ইন্সপেক্টর সাহেব, এইগুলো কথা অফওয়াও তো হতে পারে। মিস্টার প্রশান্ত, আমার নলেজে এই সমস্ত সত্যি। আমি যদি এর সত্যি আপনার সামনে নিয়ে আসি তো? তাহলে আমি আপনার পুরো হেল্প করব, এটা আমার আপনাকে প্রমিস। রাগনি, এসব কি আছে? কি তমাশা আছে? কি নাটক আছে? প্রশান্ত বাবু, আপনি একটু শান্ত হয়ে যান প্লিজ। শান্ত হয়ে যাব? আমি শান্ত হয়ে যাব? এখানে রাত্রে কিছু অন্য হয় আর দিনে অন্য। তুমি আর তোমার পরিবার লোকের সাথে আগে চলি কেন খেলছে? হ্যাঁ, কেন? আমি আপনাকে সব কিছু বলে দিতে চাই। এই শহরে অনেক এমন মানুষ আছে যারা আমার পরিবারের পিছনে পড়ে গেছে। কে আছে ওরা? সেটা কি চায় আমাকে বলো রাগনি। এই যে এত বড় বাড়িটা আপনি দেখছেন, এটা আমার দাদু অবিনাশ সান্যাল বানিয়েছিলেন। উনি একজন সঙ্গীতজ্ঞ ছিলেন। ওনার শেষ ইচ্ছা ছিল যে এই বাড়িটাকে একটা সঙ্গীত কলেজ বানিয়ে দেওয়া হোক। আর আমার বাবা ওনার শেষ ইচ্ছাটাই সম্মান করেছিলেন। এই বাড়িটাকে একটা সঙ্গীত মহাবিদ্যালয়ে রূপান্তরিত করার জন্য উনি অনেক ফিনান্স কোম্পানির সাথে যোগাযোগ করেন। সেই ব্যাপারে একদিন ভগবান দাদা আমাদের বাড়ি আসেন। নমস্কার ভগবান বাবু। ভয় পাবে না, আমারই সব ছেলে। আজকে এটাকে সানিয়াল সাহেব, মানুষের সাথে কোথাও যা কিছু হতে পারে, তো তার সেফটির জন্য কিছু তো করতে হবে না। ভয় পাবে না, আসুন ভিতরে আসুন। বসুন। আপনি আমাদের প্রপোজাল দেখেছেন? আসলে এই হাভেলিকে কলেজে বদলানোর জন্য এর একটা অংশ ভেঙে বানাতে হবে। দেখেছি, আপনার প্রপোজাল দেখেছি, কিন্তু সানিয়াল, তুমি আমাদের প্রপোজাল দেখবে না তো তোমার পায়ের নিচে জমিন সরে যাবে। আগে আগে এগ্রিমেন্ট দেখুন, দেখুন, চোখ বন্ধ করে সাইন করার মতন এগ্রিমেন্ট।
এটা কি ভগবান বাবু, আমরা তো আপনার ফাইন্যান্স কোম্পানি থেকে শুধু 50 লাখ টাকা লোন চেয়েছিলাম। ঠিক, এগ্রি করছি, মানছি, আমি তোমাকে 50 লাখ দেবো আর এই হাভেলি কিনে নেব। আর তারপর ওই এখানে ওই বড় বড় ওই ওই দোকানওয়ালা কি বলে ওটাকে মল বানাবো, আর 5-6 ফিল্ম লাগে ওরকম মাল্টিপ্লেক্স বানাবো। আমার বস চলে না, এখানে ক্যাসিনো বানাবো। কেমন লাগলো তোমার আমার প্রপোজাল? দেখুন ভগবান বাবু, আমরা আমরা এই হাভেলি বিক্রি করবো না, এটা আমাদের বাবার ইচ্ছা থেকে সঙ্গীতের মন্দির বানাবো। কি মন্দিরের পিছিয়ে পড়েছিস? আরে ছাড় এই চক্করকে। একটা কাজ করো সঙ্গেল সাহেব, এখন 10 লাখ অ্যাডভান্স দিচ্ছি অ্যাকাউন্টে, সাইন করে দাও। সরি ভগবান ভাই, আপনি ভুল জায়গাতে এসেছেন। আমরা এই হাভেলির সওদা করব না। এমনিতে আমরা ব্যাংকের সাথে কথা বলেছি, ওনারা আমাদের শর্তে ফাইন্যান্স করতে রাজি আছে। বোঝাও একে ভগবান ভাই যে জিনিসটা পছন্দ করে ফেলে সেই জিনিসটা ওর হয়ে যায়, আর যে জিনিস আমি কিনতে পারি না সেটা ছিনিয়ে নেই। ধমকি দেবেন না, আপনি যেটা চাচ্ছেন না ওটা কোনো আলোতে হবে না। অনেক বলছিস তুই। এখন আমি তোকে 24 ঘন্টার টাইম দিচ্ছি, চুপচাপ সাইন কর, নাহলে চলো রে। বাবা, এই লোকগুলোকে আমার ঠিক বলে মনে হলো না। তুমি ভয় পেও না মা, আমরা বাবার স্বপ্ন কোনো পরিস্থিতিতে ভাঙতে দেবো না। যদি এই ডিল হয়ে যায় না, আমরা সব কোটিপতি হয়ে যাব। একদম ঠিক। হ্যাঁ, লো ভগবান দাও চলে এসছে। সালাম ভাই। কি খবর? সব ঠিক আছে। এগ্রিমেন্ট হয়ে গেছে ভগবান ভাই? হয়ে যাবে, চিন্তা করবে না। ওই নিরঞ্জন সানিয়ালকে বোঝাতে হবে, হয়ে যাবে। সেটা আপনি জানেন, আমরা তো অ্যাডভান্স নিয়ে এসেছি। এই প্রজেক্টে তো আমাদের পার্টনারশিপ হওয়া চাই ভগবান দা। কেন ভয় পাচ্ছ? বলেছি না এইবার তোমরা আছো আমার সাথে। ঠিক আছে, এবার আমরা আসি। হ্যাঁ চল চল চল। ওই সানিয়ালের ছেলেকে নিয়ে আয়। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। এই চল 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 গাড়ি গাড়ি বস। হ্যালো, এই মেয়ে, বাবাকে ফোন দে। আপনি কে বলছেন? বাবাকে ফোন দে। বাবা কে বলছে জানি না। কার ফোন? হ্যালো 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 পাপা, আমি প্রদীপ বলছি পাপা। হ্যাঁ বলো বাবা। পাপা, এই ভগবান দার লোক নিজে আমাকে তুলে নিয়ে এসছে। হ্যাঁ পাপা, পাপা এরা এরা প্রচুর খতরনাক লোক আছে পাপা। আমি বুঝে গেছি বাবা, ওরা তোমায় কেন উঠেছে। ভগবানকে ফোন দাও। পাপা আপনি থেকে কথা বলবে। বল, আমি কুঠির তোমার নামে রেজিস্ট্রি করতে রাজি আছি। তোর ছেলেকে ছেড়ে দিচ্ছি আমি। বেকার টেনশন দেয় তোর বাবা, কিন্তু খুব ভালোবাসে তোকে। এই বলে বাবা, তুমি কি এই বাড়িটা বেছে নেবে? দেখো মা, এই সময় প্রদীপকে ওখান থেকে ছাড়ানো খুবই দরকার।
এই জন্য আমি হ্যাঁ বলেছি, না হলে ওরা একে ক্ষতি করতে পারে। তুমি ভালোভাবে জানো এই হাভেলি তোমার দাদু আমাদের 4 জনের নামে লিখেছে। আমরা 4 জনের ভাগিদার মালিক আছি। আমি একা যদি এই হাভেলি ওই ভগবানের নামে লিখেও দেই, তাও এই হাভেলি ওর হতে পারে না। মানে আমি চাচ্ছি তোমরা সবাই কিছুদিনের জন্য কলকাতায় চলে যাও, তারপরে আমি তার কাগজে হস্তাক্ষর করে কলকাতায় চলে আসবো। পরে এই গুন্ডাকে আমি দেখে নেব। বাবুলাল, তুমি আমাদের অনেক পুরনো ব্যক্তি আছো, আমরা তোমার উপর অনেক ভরসা করি। এই সময় তুমি ছাড়া অন্য কাউকে ভরসা করতে পারি না। যে কোনোভাবে হোক এখনই সবাইকে নিয়ে কলকাতা চলে যাও। আপনি চিন্তা করুন না সাহেব, আপনার জন্য তো আমার প্রাণও হাজির আছে। আমি তোমার থেকে এটা আশা করছি। যাও, তাড়াতাড়ি যাও। বাবুলাল, এটা আমরা কোথায় যাচ্ছি? দিদি, সাবজি আমাকে বলেছিল যে এমন রাস্তা দিয়ে এয়ারপোর্ট নিয়ে যাব যে ভগবানের লোক আপনাকে না দেখতে পায়। আচ্ছা আচ্ছা। হে বেরো, বাইরে বেরো, চলো বেরো। কি করছেন আপনারা? এই, চল এই, চল। প্রশান্ত বাবু, ভগবান দাদার লোকেরা আমাদের 24 ঘন্টা একটা ঘরে বন্ধ রেখেছিল, আর 24 ঘন্টা পরে আমাদের সবার হাত পা বেঁধে, আমাদের মুখে কাপড় বেঁধে আমাদের বাড়িতে নিয়ে আসে। করে নাও সানিয়ালের অন্তিম দর্শন। আমি খুব দুঃখিত ওই বেচারা তোমাদের দর্শন করতে পারেনি। সরি। সরি। আর আমাদের ভয়ঙ্কর ভাবে মারা হয়। রাগিনী, রাগিনী, তুমি বলতে চাও যে তুমি জ্যান্ত নেই? হ্যাঁ প্রশান্ত বাবু, কিন্তু আপনি ভয় পাবেন না। বিগত 5 বছর ধরে আমার আত্মা ন্যায় পাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে। আত্মা? হ্যাঁ প্রশান্ত বাবু, আত্মা। আপনি যে ঘরে এখন রয়েছেন সেখানে বহু লোক আসে, কিন্তু সবাই ভয় পায়, কেউ আমাদের সাহায্য করতে পারেনি। ভগবান দাদা আমাদের পরিবারের সবাইকে মেরে শহরে এই খবরটা ছড়িয়ে দিল যে আমার বাবা ধার মেটাতে না পেরে শহর ছেড়ে চলে গেছে। কিন্তু প্রশান্ত বাবু, আমিও ভগবান দাদার মাল্টিপ্লেক্স সিনেমা বানানোর স্বপ্ন পূরণ হতে দিইনি। এখন তো ওনার লোকেরাও এখানে আসতে ভয় পায়। আমি এখন অপেক্ষা করে আছি শুধুমাত্র ওর। ও একবার এখানে আসলেই আমি মুক্তি পেয়ে যাব প্রশান্ত বাবু। রাগিনী, তুমি মুক্তি পাবে। যখন এই রহস্যটা লোকজন জানতে পারবে, অনেক লোক ভয় পেয়ে যাবে,
অনেক লোকের চোখও খুলে যাবে। আর এরকম অপরাধ করার পর অপরাধীর আত্মা কেঁপে উঠে পড়বে। প্রশান্ত বাবু, প্রশান্ত বাবু, বাবা মনে হয় উনি ভিতরে আছেন। চলো দেখছি। প্রশান্ত বাবু, এখানে তো কাউকে দেখা যাচ্ছে না। বাবা আমি ভিতরে দেখি। হ্যাঁ দেখো। প্রশান্ত বাবু, প্রশান্ত বাবু, বাবা হ্যাঁ মা, উনি ভিতরে নেই। কোথাও হাভেলি তো যায়নি। বাবা আমাদের গিয়ে দেখা উচিত। আর শুধু আমাদের জন্যই তো উনি এই অসুবিধায় পড়েছেন। হ্যাঁ মা, আমাদের তাড়াতাড়ি যাওয়া দরকার। এসো। প্রশান্ত বাবু, 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 ভয় পেও না মা। প্রশান্ত বাবু, ভয় পেও না মা, আমি তোমার সাথে আছি। প্রশান্ত বাবু, প্রশান্ত বাবু, মা ঘাবড়াবে না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ? প্রশান্ত বাবু, প্রশান্ত বাবু, প্রশান্ত বাবু, প্রশান্ত বাবু, আপনারা প্রশান্ত বাবু, আপনি এখানে? রাজনী এসেছিল এখানে। না, আমি বলতে চাই যে ওর এখানে আত্মা এসেছিল। আপনি এখান থেকে চলুন প্লিজ। শর্মাদা, আপনি ঠিক বলছিলেন। এই হবেলিতে সানিয়াল পরিবারের আত্মা থাকে। আমি ওনাকে বচন দিয়েছি যে আমি ওনাকে মুক্তি দিয়েই থাকবো। মুক্তি? কিন্তু কি করে পাবেন ওরা মুক্তি? হ্যাঁ, ওর উপায় আছে আমার কাছে। প্রশান্ত বাবু, এখনই আপনি এখান থেকে চলুন প্লিজ। আসুন। ওই জায়গা আমার হয়েছে, বুঝলি কি না? ওই জায়গা আমার হবে। আসুন সাব, আসুন সাব, আপনাকে দেখা করতে এসছে। কে? কেউ প্রফেসর আছে। চাঁদা চাইতে এসেছে, দিয়ে দে ওকে। ভগবান দা, আমাকে আপনার দিয়ে কোনো চাঁদা চাই না। আমি আপনার কাছে বিজনেস প্রপোজাল নিয়ে এসেছি। প্রপোজাল বলো তো।
কেমন প্রপোজাল? আমি ওই সানিয়ালের হভেলি কিনতে চাই। ওই হাভেলিতে তো ভূত আছে, তুই ওটা নিয়ে কি করবি? না, এইসব কথাগুলো মিথ্যে আছে। আমিও এখানে নিজে দুরাত কাটিয়েছি। এভাবে অনেক লোক আমাকে বারণ করলো, কিন্তু ওর মধ্যে কিছু নেই। এবার যদি ওখানে কিছু আছে তাহলে আপনার কি ফরক পড়ে? আপনি আপনার রেট বলুন। জানি জানি, কিন্তু একে? আমার নাম নরেন্দ্র শর্মা। হাভেলির সামনে যে সর্বানিবাস আছে তার আমি মালিক। তুই এনেছিস একে, ঠিক আছে। আমার একটা শর্ত আছে, তুই আমাকে ওখানে নিজের সাথে নিয়ে যাবি। এখনই চলো। খুব তাড়াতাড়ি আছে তোর। এখন নয়, রাতে আসবো। দেখতে হবে তুই সত্যি কি মিথ্যা। তুই সত্যি বললে তুই যেমন বলবি তেমনই করবো আমি। এমনিতে ওই হাভেলি আমার জন্য খারাপ হয়ে গেছে। ঠিক আছে, আজ রাত 12টার সময় আমি আপনার অপেক্ষা করব। চল বেরো। চলো। দাদা, এত রাত্রে তুমি হাভেলিতে যাবে? ভিতু, আবে ও যদি সত্যি বলে তো ও আমাদের ওখানে ছাড়বে। আর ও যদি ওই হাভেলিতে থাকে তো ওই হাভেলিতে আমি হ্যাঁ। জগা, আসসালাম। তোমরাও হাভেলির কোনায় কোনায় ছাপা মারো, তাহলে তোমাদের সন্দেহ দূর হয়ে যাবে। ঠিক আছে ভাই? চলো। প্রফেসর, এই তুই এই হাভেলির কি করবি রে? আমি এইখানে একটা খুব বড় একটা বিদ্যালয় খুলতে চাই। বিদ্যালয় বলো তো? বিদ্যালয় বলে তো ইনস্টিটিউট। ওই সেখানে বলা? হ্যাঁ। আমি তোমাকে আমার মনের কথা বলবো প্রফেসর। এই হাভেলিতে আমি ওই 4-5 ফিল্ম চালানো একসাথে, ওটা বানাতে চাইছিলাম। মাল্টিপ্লেক্স? হ্যাঁ সেটা। তো লোকেরা আমাকে ভটকে দিয়েছিল যে ভূত আছে এখানে, বানাবে না। কেমন করে করবি? না ভগবান দা, আপনার কোনো ভুল ধারণা। এখানে কোনো আত্মহত্যা নেই।
ভগবান দা একটা কথা বলুন, বল। এই মাকান তো সানিয়াল পরিবারের ছিল। হ্যাঁ, ঠিকই বলেছিস। অনেক অনেক লোকের থেকে ঋণ নিয়েছিল, সমস্ত ঋণ আমি চুকিয়েছি, আমার হয়ে গেছে। কিন্তু একটা কথা বলবো প্রফেসর, তারপর ওরা গায়েব হয়ে গেল রে। প্রফেসর, আজ তোমার জন্য আমার মাথায় একটা কথা আছে। ওইসব লোক ফালতু বলতো রে, কোনো ভূত টুত নেই এখানে। আমি একদম সলিড ফয়সলা করেছি। এখন আমি এই হাবিলি বিক্রি করবো না, এখানে একটা মাল্টিপ্লেক্স বানাবো। এই স্বপ্নটা তোমার কখনো পূর্ণ হবে না। তুমি তো হ্যাঁ, আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে যার সাথে তুমি মা আর তার ভাইকে গুলি দিয়ে উড়িয়ে দিয়েছিলে। হাত পা বাঁধা ছিল, মুখটাও শক্ত কাপড়ে। এটা তো ভগবান দাইয়ের আওয়াজ। চলো চলো। গুলি চালাবি না কেন? ভাই করো না, ভাই করবে না। গুলি চালাস না। Daniel! কেউ আছে? কেউ খোলো। না ভগবান দাদা, তোমায় কেউ বাঁচাতে পারবে না। তুমি এখনো আশা করছো যে তুমি এই বাড়ি থেকে বেরোতে পারবে? তুমি সব সময় তোমার গুন্ডাকে দিয়ে, তোমার অন্যায় ক্ষমতা দিয়ে, প্রতিপত্তি দিয়ে লোকেদের কাছ থেকে তার বাড়ি, তাদের আশা, তাদের স্বপ্ন, তাদের জমি কেড়ে নিয়েছে আর তারপর তাদের হত্যা করেছে। আমার থেকে ভুল হয়ে গেছে, শপথ করছি আজকে পর আগামী বার এমন হবে না। না ভগবান দাদা, আমি যদি তোমাকে ক্ষমা করে দিই না, তাহলে ঈশ্বর আমাকে কখনো ক্ষমা করবে না। মনে আছে তোমার? মনে আছে তোমার? তুমি আমার বাবাকে কি ভয়ঙ্করভাবে হত্যা করেছিলে, আর ঠিক সেইভাবে তুমি এখন দগ্ধে দগ্ধে মরবে, দগ্ধে দগ্ধে মরবে। একবার আমাকে ক্ষমা করে দাও, একবার।
বাবু, আজকে আমি আমার মেয়ে মাধবীর হাত আপনার হাতে দিচ্ছি। আমি আর আমার পরিবার একটা ফয়সলা করেছি যে আজ থেকে আপনি আমাদের জামাই হবেন, আর আপনি এখানে নয়, আমাদের গোরেগাঁওয়ালের ফ্ল্যাটে থাকবেন। রাগিনী, হ্যাঁ, এখন আর কোনো প্রয়োজন নেই, কারণ খুনি তার নিজের শাস্তি পেয়ে গেছে। আর প্রশান্ত বাবু, আপনার জন্য আমাদের পরিবার মুক্তি পেয়েছে। অনেক অনেক ধন্যবাদ।